দেখেছি ওই গেটটা, যেটা ঢোকার মেন গেটটা ভেঙে গেছে সম্পূর্ণটা। এটা জানলা ছিল, এটাও ভেঙে গেছে। আরও দেখেছি কিন্তু মনে নেই, ছোট আসতাম তো তখন। এই সিংহ দুটার চোখে মণি ছিল। আচ্ছা, তারপর ওইদিকে একটা লোহার গাড়ি ছিল, সম্পূর্ণ লোহা। দিঘি আছে, ওইদিকে একটা রানীর ঘাট আছে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার রামগোপালপুর এলাকাতে। এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি, যে স্থাপত্যটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রামগোপালপুর জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির রয়েছে অনেক ইতিহাস ঐতিহ্য। আমরা এই জমিদার বাড়ি সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। এই জমিদার বাড়ি সম্পর্কে মানুষের মাঝে রয়েছে নানান কৌতূহল। আমরা যে গেটটিতে আছি, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এরকম এই বাড়ির চারপাশে 4টি গেট ছিল। 4টি গেট অতিক্রম করার পর যে রাজা ছিলেন, সেই রাজারা ছিলেন 4 ভাই। তাদের রাজ দরবারে বা তাদের বাসভবনে প্রবেশ করতে হতো। তো আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এই পুরো রাজবাড়ির বর্তমান পরিস্থিতিটা কেমন। আমাদের সাথেই থাকবেন। আমরা একজন মুরব্বি আসতেছে, আমরা একটু মুরব্বির সাথে একটু কথা বলবো। দেখি মুরব্বি এই রাজবাড়ি সম্পর্কে আমাদেরকে কি জানান। আসসালামু আলাইকুম মুরব্বি, ভালো আছেন? আপনার বাড়ি কোনটা? বাড়ি এই যে রাজবাড়ি সম্পর্কে আপনি কি জানেন? জানি তো অনেক ইয়াও যোগেন্দ্র কিশোর রায় আসিন আগে। যোগেন্দ্র কিশোর রায় চৌধুরী, হ্যাঁ, তারা 2 ভাই আসিন। পরে এই যুদ্ধের পরে আবার গেছে গা তারা আনতে, স্বাধীনতা যুদ্ধের পরে। স্বাধীনতার আগে গেছে গা। পাকিস্তান যখন হ্যাঁ। ভাগ হয়, বাংলাদেশ পাকিস্তান যখন যখন বাঘ হয়, ভারত পাকিস্তান, হ্যাঁ, যখন চলে গেছে তখন এই শেখ মুজিবের যখন জেল কাটার পর আগে দিয়ে গেছে গা। আচ্ছা, তো ওই রাজারা কেমন ছিল? বেশি একটা সুবিধা আছে না, মানে আমরা এই এলাকার মুসলমানরা আক্রমণ করছে, জুতা দিয়ে বাড়িয়েছে, করম দিয়ে বাড়িয়েছে, জৈন কর দেওয়ান লাগছে, না বেচিতি করছে। লাতে আমরা মুসলমানদের বিরাট একটা বহন করছে। হ্যাঁ, বহন করছে, কোয়ার মতো নেই। এটা বলা হইল এই মুসলমানরা অত্যাচার করছে বেশি। মেয়ে ছেলে আছে না, এরারও অত্যাচার করছে। তো আপনার তো জন্ম এখানেই। হ্যাঁ, তো আপনার জন্মের পর থেকে এই রাজবাড়িটা কেমন দেখেছেন? অনেক আগে আসিন ভালো, কিন্তু পরে এই যে তারা যাও না গা, পরে মুসলমান ভাঙ্গে নিছে গা, অনেক কিছু অত্যাচার করছে, মুসলমান নিছে গা, এরপর তারাও লেগে গেছে গা, এইসব আর ভারতে গেছে গা। এই যে এখানে একটা গেট ছিল, গেটের উপরে যে 2টা বাঘ ছিল, এই বাঘের চোখে নাকি মণি ছিল, যেটা রাতের অন্ধকারে এগুলা জ্বলে উঠতো, আলোকিত হতে হতো। স্বর্ণরে আসিন। এই একটু ডিটেলস আমাদেরকে বলেন, কোথায় ছিল স্বর্ণ? স্বর্ণের চোখের মধ্যে ছিল, এই বাঘের চোখে ছিল। পরে যখন তারা গেছে গা, তখন এই ফালাতে গেছে গা, আর মনে নাই। এই যে যখন একটা জিপ গাড়ি ফালাতে গেছে, আরো অনেক কিছু ফালাতে গেছে। ওই গাড়িটা কি আছে এখনো? না, কদিন আগে মুসলমান ভাঙিয়ে আনিছে গা। আর হ্যাঁ, আমি অত কিছু কই জানতাম না, নাহলে তো তারা পাকিস্তান হিন্দুস্তান রাইড হয়েছে না, রাইডের সময় তারা সব গেছে। ওই হিন্দু মুসলমান রাইডের সময় ওরা এই দেশ ছেড়ে চলে গেছে। তো এখানে কয়টা ওনাদের ঘর ভবন আছে? কয়টা ভবন? তখন এটাই আছে আর কি। এই তো একটাই আমি আছে। আগে থাকতাম, আচ্ছা। তখন তো ভাঙ্গা ছুটে গেছে, পরে এটি ঘর তুলছি। 4টে দোতলা ছিল। 4টা দোতলা ছিল, এখন একটাই 4 আছে। বাই 4টে। এখন একটাই। ওনার রাজারা 4 ভাই ছিল। ওনারা কেমন ছিল? ওনাদের ইতিহাস সম্পর্কে ওনারা তো ভালোই আছিল। যেমন বিভিন্ন রাজাদের অত্যাচারের ইতিহাস আছে, অত্যাচার তো স্বাভাবিক কিছু করছি। এই যেমন ওনাদের ইতিহাস সম্পর্কে আপনি কি জানেন বা শুনছেন? এই যে মানুষে আগে ছাতা মেলায় যাইতে পারছে না, জুতা টুতা ভাবতে যাইতে পারছে না, এইসব আর কি। আমরা এখন যে বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এই যে আপনারা এই যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, বা চাষাবাদ উপযোগী, বা যেমন ডান পাশে এখানে একটা পুকুর রয়েছে, ওই পাশে চাষযোগ্য জমি রয়েছে, এগুলো একসময় ছিল রাজবাড়ির একটি অংশ। এই বাড়ির সামনে দিয়ে মানুষ ছাতা মাথায় দিয়ে, এমনকি জুতা পায়ে দিয়ে হাঁটতে পারতো না, এমন একটা পরিবেশ ছিল। এই রাজবাড়ি সম্পর্কে আমরা যতটুকু জানি, এটি 1800 সালের পর দিকে এই রাজবাড়িটি প্রতিষ্ঠিত হয়। তো আমরা ইতিমধ্যে একজন বয়োজ্যেষ্ঠের সাথে কথা বলে জেনেছি যে যখন পাকিস্তান এবং বাংলাদেশ যখন হিন্দু মুসলমান রায়ট হয়, তখন এই বাড়ির রাজারা তাদের এই রাজ্য ত্যাগ করে তারা ভারতে চলে যান। এরপর থেকে রয়েছে এই রাজবাড়ির মধ্যে বেশ কিছু দিঘি রয়েছে। আপনারা আমার ঠিক পিছনের দিকে যে জিনিসটি দেখতে পাচ্ছেন, ওই যে গেটটা,
ওখানে এই গেটের উপরে দুটো বাঘের আকৃতি আছে। একটা সময় এই বাঘের যে চোখগুলো আছে, কেউ বলতো এগুলো এই হীরা দিয়ে এই চোখগুলো বাঁধানো ছিল। তো এমনকি রাতের বেলায় এই চোখগুলো ঝলঝল করে জ্বলতো। এক সময় এই কালের প্রবর্তনে এই হীরাগুলো চুরি হয়ে যায়। ছোটবেলা থেকে দেখছি এই জন্য আরো সুন্দর ছিল, কিন্তু সময় যাওয়ার পর যেতে যেতে এই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেমন এই সিংহ দুটার চোখে মণি ছিল। আচ্ছা, তারপর ওইদিকে একটা লোহার গাড়ি ছিল, সম্পূর্ণ লোহা, পরে চুরি হয়ে গেছে আসতে পারি। দিঘি আছে, ওইদিকে একটা রানীর ঘাট আছে, কুয়া আছে, এটা এখনো আছে কিন্তু ধ্বংসপ্রাপ্ত। এবং আরও যে গেটগুলো আছে সেই গেটগুলোও বিলুপ্ত হয়ে যায়। তো আমরা আপনাদেরকে রাজবাড়ির যে অংশ আমরা ঢুকতেই প্রথমেই আমরা দেখতে পাচ্ছি প্রথম যে গেটটি আমি দাঁড়িয়েছিলাম সেই গেটের পরবর্তী যে দ্বিতীয় গেট, এটি হলো দ্বিতীয় গেট। এর পাশেই হচ্ছে রামগোপালপুর রাজবাড়ি পূজা মন্দির। এই মন্দিরটি তো আমরা ঐতিহাসিক স্থাপনার নিদর্শন আমরা দেখা যায়, কারণ ওই যে মন্দিরটি এটি একটি অনেক পুরনো ভবন এবং মন্দিরের সামনে যে বাউন্ডারি দেওয়ালটি দেখা যাচ্ছে এগুলো অনেক পুরনো একটি ভবন। এই যে ঘরটি, এই ঘরটিও রাজাদেরই সম্ভবত, এখানে তারা বসতেন, বাইরে থেকে কোনো মেহমান আসলে তারা এখানে অবস্থান করতেন। এমনকি আমাদের এই বাম পাশে আরেকটি ভবন, এটি পরিত্যক্ত দেখা যায়। তো আমরা এই পাশে আরেকটি দিঘি রয়েছে, মানে পুরো রাজবাড়িটা এখন অনেকটা প্রায় নিশ্চিহ্ন হওয়ার পথে, পুরোটা অনেকটা নিশ্চিহ্ন হওয়ার পথে। আমরা দেখতে পাচ্ছি একজন ভাই, একটু কথা বলবো আপনার সাথে, উনি মন্দির থেকে বের হচ্ছেন। তো আমরা একটু ভাইয়ের কাছ থেকে আমরা এই রাজবাড়ি সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। কি নাম আপনার দাদা? আমার নাম সজল কুমার সরকার। আমরা আসলেও এসেছি ঢাকা থেকে। তো আমরা যেহেতু আমাদের দেশের মানুষ ইতিহাস ঐতিহ্য জানতে চায়, তো আমরা এই রাজবাড়িটা সম্পর্কে আমরা জেনেছি। তো আমরা এই রাজবাড়িটা সম্পর্কে একটু সরাসরি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। আসলে রাজবাড়ি সম্পর্কে আমাদের মানে প্রজন্মের চলছে। আমরা তো রাজা জমিদার দেখি নাই, কিন্তু কিছু স্থাপনা দেখে কিছু মানে ইন্ডিকেটর পাইছি যে যেমন এই 1898 বাংলা সম্ভবত না ইংরেজিতে 58 একটা এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। এই মন্দিরের সূত্র ধরে দেখা গেছে যে আমরা এবার এই পূজা উদযাপন করছি, 126তম পূজা আমরা উদযাপন করলাম। এই স্থাপনাগুলো আসলে দিনের দিন বিলীন হয়ে যাচ্ছে, কারণ রক্ষণাবেক্ষণের অভাবে। শুধু মন্দিরটাই মনে হয় যে সব কিছুর মধ্যে একটু ভালো অবস্থানে আছে, আমরা এটা তত্ত্বাবধান করতেছি আর কি। বা রাজাদের যে জমিগুলো আছে, সরকারি কোনো তত্ত্বাবধান বা দৃষ্টি বা পর্যবেক্ষণ আছে কিনা? না, এনে আসলে সব এই এনের টোটাল 8 একর উপরে সম্পদ আছে, যে বাড়ির এরিয়াটা আর কি। এর মধ্যে এই যে ইউনিয়ন ভূমি অফিসটা এনে সরকারিভাবে হয়েছে, নতুন কোনো এনে স্থাপনা হয় নাই, কিন্তু আস্তে আস্তে ধ্বংস হচ্ছে। যেমন সিংহী দরজাটা ছিল, দেখতে পাচ্ছেন, ওটা এই কিছুদিন আগে ভেঙে পড়ছে, কিন্তু এইভাবেই আছে। মানে এইটা মূল রাস্তা ছিল সিংহী দরজায়, এইটা যে রাস্তা দেখছেন এটা নতুন রাস্তা, ইউনিয়ন ভূমি অফিস করার সুবাদে এই নতুন রাস্তাটা তৈরি হয়েছে। বাট আগে রাস্তা ওই সামনের রাস্তাটাই ছিল, এই রাস্তাটা বন্ধ হয়েছে, মানে বন্ধই। এটার মানে রাস্তাটার ফ্রি করার কোনো তৎপরতা আমরা দেখছি না। তো এই যে আমরা এখানে একটা গেটে আমরা শুনেছি যে বাঘের চোখে মণি ছিল, এই বিষয়টা আপনি? আমরা দেখছি, ছোটো থাকতে আমরাও দেখছি যে আমরা ভয় পাইতাম অনেক সময় যে বাঘের চোখে মণি দেখিয়া জল করতো। কে বা কারা এগুলো নিয়ে গেছে, অনেক কিছু তো নিয়ে গেছে, আমরাই অনেক কিছু দেখছিলাম, এখন অনেক কিছুই নাই। রক্ষণাবেক্ষণের অভাবে সবাই যে যার মতো নেই। আসলে মূলত এই এরিয়ার ভিতরে ব্যক্তি মালিকানা সম্পদ নাই, কিন্তু এরপরেও বহুত পরিবার বসবাস করছে, যুগের পর যুগ বংশ পরম্পরায় তারাই এগুলো বুক দখল করে আছে আর কি। আর এই দিক দিয়ে মন্দিরটা সার্বজনীন, এটা এই রেকর্ডভুক্ত ইয়াতে আছে। আর এছাড়া এমনি কোনো স্থাপনার মানে যারা বাড়িঘর করে আছে তাদের কোনো নির্দিষ্ট কোনো কাগজপত্র নাই আমার জানা মতে আর কি। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা যেমনটি জানলাম, এই শতাধিক বছর ধরে এই রাজবাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। যদিও আমাদের প্রত্নতত্ত্ব বিভাগ আমাদের এই রাজবাড়িটি সম্পর্কে আসলে যেমনটি আমাদেরকে জানালেন যে তাদেরও কোনো দৃষ্টি নেই এখানে। তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে একটি ভবন দেখা যাচ্ছে, একটু আমাদের সাথে আছেন। এই যে একটি ভবন আমরা দেখতে পাচ্ছি, এটা দেখা যাচ্ছে বিশাল প্রাচীর, সেই রাজাদের ভবনের নিদর্শন এগুলো এখনো বহন করে। এগুলো প্রায় বিলুপ্তির পথে। এখানেও একটা ঘর ছিল, স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে, কিন্তু এখন এগুলো ভেঙে নষ্ট হয়ে গেছে। তো আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব যেখানে, সেটা হচ্ছে এই রাজার যেই বসত বাড়িটা, সেখানে আমরা নিয়ে যাব। রাজা যেখানে থাকতেন আমরা আপনাদেরকে দেখাবো এক সময়ের রাজবাড়ি, যে বাড়িটির আধিপত্য এই পুরো এলাকা জুড়ে, অত্র এলাকা পুরো ময়মনসিংহ জেলা বা অঞ্চল জুড়ে ছিল। সেই রাজবাড়িটিতে আজকে কি অবস্থা, এক সময়ের সেই ঝাঁকঝমকপূর্ণ আধিপত্য বিস্তারকারী রাজাদের সেই স্মৃতি আজ অযত্ন
অবহেলায় আজকে পড়ে আছে। তো আমরা ইতিমধ্যে আমরা বেশ কিছু নিদর্শন আমরা দেখেছি। তো আমরা এখন চলে যাব সেই রাজারা। এখানে আমরা যেটা জেনেছি, রাজারা ছিলেন 4 ভাই। 4 ভাইয়ের মধ্যে 4 ভাই এখানে বসবাস করতেন। এখানে 4টি ঘর ছিল 4 ভাইয়ের। তো এখন প্রায় 3টি ঘরে বিলুপ্ত, 3টি ঘরের কোনো অস্তিত্ব আমরা এখানে দেখতে পাইনি। আমরা যেখান থেকে এসেছি সেই ভূমিশের কথা তিনি আমাদেরকে বলেছেন, সেখানেও একটি ভবন ছিল, ঘর ছিল, যেখানে রাজাদের প্রজা বা তাদের স্টাফ যারা ছিল তারা সেখানে বসবাস করতেন। তো আমরা এখন আপনাদেরকে যে জিনিসটি দেখাবো সেটা হচ্ছে এই রাজা আর যোগেন্দ্র কিশোর রায় চৌধুরী, ওনার বাসভবনটাতে আমরা চলে এসেছি। আমরা আসলেই আপনারা দেখতে পাচ্ছেন যে কি একদম কি বলে এটাকে, পরিত্যক্ত। শুধু পরিত্যক্তই না, অনেকটা ধ্বংসপ্রাপ্ত বলা যায়। ধ্বংসপ্রাপ্তই এই যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি ছিল রাজার বাসভবন। তো এই যে রাজার বাসভবনের সামনে আমরা দাঁড়িয়ে আছি এখন। এই রাজার বাসভবনটি এখানেও আমরা জমিদারদের যে নিদর্শন সেখানে আমরা পাই, যে সেই পুরনো ভবনটি। আমরা এখন একটু আপনাদেরকে ভিতরের অবস্থানটা আমরা একটু দেখাবো। এই ভবনটি তৎকালীন সময় কাঠ এবং লোহার যেই কি বলে এগুলোকে অ্যাঙ্গেল, অনেক মজবুত অ্যাঙ্গেল বা বিভিন্ন কাঠ, বিভিন্ন কারুকার্যে খচিত এই জমিদার বাড়িটি ছিল। তো এই যে জমিদারদের যেই ভবনটি, আপনার এটা একটা বাসভবন। এখানে আসলে এখন দাঁড়িয়ে থাকাটাও অনেকটা ঝুঁকিপূর্ণ, কারণ যে কোনো সময় ভেঙে পড়তে পারে এই বাড়ির যে অবকাঠামো। আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে, আপনারা দেখলে তাকালেই বুঝতে পারবেন যে তৎকালীন সময়ে কতটা ডেভেলপ ছিল এই বাড়িগুলো। এই যে উপরের যেই ছাউনি, এগুলো অনেকটা প্রায় ভেঙে গেছে। আমরা জেনেছি ইতিপূর্বে কেউ কেউ এখানে বসবাস করেছে, কিন্তু যেহেতু এখন এই ভবনটি অনেকটা বিধ্বস্ত বা ধ্বংস হওয়ার পথে, তাই এখন আর জীবনের ঝুঁকি নিয়ে কেউ এখানে বসবাস করেন না। এখানেও আমরা দেখতে পাই এখানেও আমরা সেই রাজবাড়ির যে নিদর্শন, এখানেও দেখা যাচ্ছে একটা দেওয়াল ছিল। এই দেওয়ালটা ছিল, এগুলো হচ্ছে দেওয়ালের পিলার। এই পিলারগুলোকে ইয়ে করে এখানে ছিল, দেওয়াল ছিল, যেগুলো আজকে প্রায় বিলুপ্তির পথে। তো আমরা আপনাদেরকে নিয়ে যাব এখন রাজবাড়ির যে দিঘি ছিল, কারণ রাজবাড়ি একটা সময় রাজাদের অনেক বিশাল বিশাল দিঘি ছিল। তো বিভিন্ন রাজবাড়িতে আমরা এখনও কিছু কিছু রাজবাড়িতে, বিশেষ করে সেই রাজশাহী পুটিয়া জমিদারের বাড়িতে, রাজবাড়িতে, সেখানে এখনও বেশ কিছু পুরা রাজবাড়িকে কেন্দ্র করে চতুর্দিক থেকে কিছু দিঘি আমরা দেখেছি। ঠিক তদ্রূপ এই রাজবাড়ির মধ্যেও বেশ কয়েকটি বড় বড় পুকুর বা দিঘি ছিল। তো আমরা এখন একটি দিঘির সন্ধান আমরা পেয়েছি। আমরা একটু আপনাদেরকে সেখানে নিয়ে যাব যে সেই দিঘিটির অবস্থানটা কেমন। আমরা এখন কথা বলবো আপনাদের এই এলাকার স্থানীয় একজন নাগরিক, যিনি এই রাজবাড়ি সম্পর্কে অনেক কিছুই জানেন বা ছোটবেলা থেকে যিনি এই রাজবাড়িতে আসা যাওয়া করতেন। তো ভাই, কি নাম আপনার? আমার নাম সাইফুল ইসলাম, মোহাম্মদ সাইফুল ইসলাম। তো সাইফুল ভাই, এই যে রাজবাড়ি সম্পর্কে আপনি কি জানেন? আসলে শুরু থেকে তো আমরা দেখে আসছি, আমার বয়স থেকে দেখছি যে অনেক কিছু সৌন্দর্য ছিল। রাজাদের বিভিন্ন পুকুর ছিল, 4টা পুকুর ছিল বড় বড়। এই পুকুরগুলা ঘাট পাকা ছিল। তারপরে আরও অনেক স্থাপনা ছিল, বড় বড় স্থাপনা ছিল, গোল স্থাপনা ছিল, বড় বড় গাছ ছিল। এখন আসলে আমরা এগুলো এখন আর দেখতে পাই না, এগুলো অনেক কেটে ফেলছে, বা এরা অনেক লোকরা আইসা অনেক কিছুই পায় নাই। এটাই আমরা এখন আপাতত আমরা পাইতেছি আর কি। এখন আর এই পুকুরগুলা সৌন্দর্য নাই, কিছুই নাই, সব ভরাট হয়ে গেছে। কিছু কিছু পুকুর ওরা করে নিয়ে গেছে, বিভিন্ন একোয়ারে মনে হয় কিছু কাইটে চিটে এদিকে সেদিকে নিয়ে গেছে আর কি। এটাই দেখতে পাচ্ছি। মানে এক কথায় পর্যবেক্ষণ, কি বলে এটাকে, রক্ষণাবেক্ষণ করার মতো কেউ নাই দেখতেছি, না থাকার কারণেই এই অবস্থা হয়েছে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এখন দিঘিটির পরিস্থিতি কেমন সেটা আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে একটা দিঘি, এটা একসময় বিশাল বিশাল দিঘি ছিল, এখন একটা পুকুরে পরিণত হয়েছে। এটি যে একটা বিশাল দিঘি ছিল, এটা দেখলে বোঝা যায়। কিভাবে দেখলে বোঝা যায়? আপনারা যে পুকুর ঘাটটি দেখতে পাচ্ছেন, এই পুকুর ঘাটটি অনেকটা একবারে পুকুরের মাঝখানে, তার মানে বোঝা যাচ্ছে এটা অনেক বড় একটি পুকুর ছিল, যেখানে রাজারা এই পুকুর ঘাটটি ব্যবহার করতেন। তো আমরা এর পাশে আরেকটি দিঘি আছে, সেই দিঘিটি আমরা আপনাদেরকে দেখাতে নিয়ে যাব।
এর চারপাশেই এটা একটা স্বাভাবিক রাজবাড়ির চতুর্দিকে তাদের পরীক্ষা, যেটাকে বলা হয় পরীক্ষা খনন করতো তারা তাদের নিরাপত্তার জন্য আর কি, বিশেষ করে। তো এখন আর সেই দিঘগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে। কয়েকটা দুটো দিঘির সন্ধান আমরা পেয়েছি, যা এখন ছোট ছোট পুকুরে পরিণত হয়েছে। তো এই যে আমরা যেটা দেখতে পাচ্ছেন, এটাও ছিল একটি বড় দিঘি, যেখানে রাজাদের ব্যবহারের দিঘি। এদিকেও কোথাও তাদের চার ভাইয়ের কোনো এক ভাইয়ের বসতবাড়ি ছিল, বসতঘর ছিল, কিন্তু এখন সেই বসতঘরের কোনো অস্তিত্ব পাওয়া যায় না। আমরা যে হাঁটছি এখানেও আমরা দেখতে পাচ্ছি পুরনো যে দেওয়াল, এই যে পুকুর ঘাটটি দেখলেই বোঝা যায় যে এটি কত বড় একটি পুকুর ছিল। যদিও এখন অনেকটা এই পুকুরগুলো ভরাট হয়ে অনেকটা ছোট একটি পুকুরে রূপ নিয়েছে। এই যে পুকুর ঘাট, আমরা এই যে পুকুর ঘাটটি, এটা দেখলে বোঝা যায় একটি জমিদারদের নিদর্শন, এবং এই ঘাট দেখে বোঝা যায় যে পুকুরটা কত বড় ছিল। এখন এই চারপাশে বিভিন্ন এখানকার স্থানীয় মানুষ, সব ধর্মেরই মানুষ, তারা এখানে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছে। তো আমরা কয়েকজন দর্শনার্থীর সাথে আমরা কথা বলেছি। তো তাদেরও দাবি যে তারা আগেও এসেছেন, তারা দিনকে দিন এই রাজবাড়ির যেই চিহ্ন সেটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। এমনকি তারাও দাবি জানিয়েছেন যে যদি যতটুকু আছে এই রাজবাড়িটির চিহ্ন, যতটুকু আছে তাদের ইতিহাস ঐতিহ্য যদি একটু সংরক্ষণ করা হয় বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি তারা সংরক্ষণ করে, তাহলে তারা এই রাজবাড়ি সম্পর্কে আরও অনেক মানুষ জানতে পারবে। প্রিয় দর্শক, আমরা একবারে শেষ পর্যায়ে আছি, আমরা সেই মন্দির পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব। সেখানে গিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে সর্বশেষ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আমরা একটু দেখব সেখানে, যেহেতু আজকে পহেলা ফাল্গুন এবং সরস্বতী পূজা, পাশাপাশি আমরা সেই মন্দিরেও আমরা বেশ কিছু দর্শনার্থী আমরা ইতিমধ্যে দেখেছি। আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, দেখি তারা আমাদেরকে কোনো ইনফরমেশন বা মেসেজ দিতে পারে কিনা, যেটা আমরা এখনো জানতে পারিনি। আর জীবনে অনেক বিল্ডিং দেখছিলাম, বিল্ডিং আছে এদিক দিয়ে দোতলা আছে, এটা তো নষ্ট হয়ে গেছে। এই গেট ভালো আছে, উপরে টিনের ছানি ছিল, এদিক দিয়া দুইটা বিল্ডিং ছিল, হ্যাঁ এখানে ছিল, এখানে দালান ছিল, এটা তো বিলীন হয়ে গেছে। ভিতরে দুইতলা আছে, একটা ধ্বংস সর্বশেষ একটু ইয়া আছে আর কি। এটাই আমার থেকে সব থেকে ভালো বলতে পারবো উনি। আচ্ছা, এটা রামগোলপুর রাজবাড়িটা যায় নাকি, এটা কিন্তু পূজার মণ্ডপ, দুর্গা পূজার মণ্ডপ এটা। আর এখানেও ছিল মদন মোহনের আঙ্গিনা, মদন মোহনের বাড়ি। এটা তো মনে হয় অনেক আগে উচ্ছেদ হয়েছে, উচ্ছেদ মানে এটা যেন ইয়ে ছিল, যার কাছে আমার মানে ইয়ে আছে, আমার তামা সেইভাবে চলছে, এটা মানে নিলাম চলছে এইটা। এরপরে গোলদলান আর একটা বৈঠক কানা, এটি একবারে নিলাম হয়েছে। প্রিয় দর্শক, আমরা সর্বশেষ আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে রাজবাড়ির দ্বিতীয় গেট, এই চতুর্থ গেট। এটা হলো চতুর্থ গেট, এটি এই রাজবাড়ির চতুর্থ লাস্ট গেট। এই গেট প্রবেশ করে এর পূর্বেও আরও 3টি গেট। একটা গেট আপনারা দেখতে পাচ্ছেন যেটা ধ্বংসের পথে, এর আগে যে প্রথম 2টি গেট ছিল, ওই 2টো গেটও ধ্বংস হয়ে গিয়েছে, ওগুলোর কোনো চিহ্ন নেই। তো আমরা আজকে এই পর্যন্তই আপনাদের সাথে আছি। ভবিষ্যতে কোনো ইতিহাস ঐতিহ্য নিয়ে আবারও আমরা আপনাদের সাথে উপস্থিত হব। তো সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।